আসসালামু আলাইকুম। আমি ধরিত্র সাগর বলছি ইতালি থেকে। আমি কিভাবে ইতালি আসার পরিকল্পনা করলাম এবং এই ভিডিওটা দেখার পরে আপনি অনেকটাই উপকৃত হতে পারবেন। কিভাবে যে আমি এই সিদ্ধান্তটায় আসি। 2023-এর শেষ নাগাদ আমি একটা পরিকল্পনা করলাম যে আমার শহরে, আমার দেশে যারা পড়াশোনা করে তাদের কোনো মূল্য নাই, তাদের কোনো দাম নাই। এই শহরটা শুধু শহরই রয়ে গেছে, এই শহরের কোনো উন্নতি নাই। আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছিল আমাদের দেশটা নাকি ডিজিটাল, কিন্তু প্রকৃতির অর্থে আমার দেশটা ডিজিটাল হইছে না। আমরা বানাইতেও পারছি না এই দেশটা। হইতে পারে কালভার্ট ব্রিজ উন্নত হয়েছে, কিন্তু মানুষের কোনো উন্নত হয়েছে না আমার দেশে। আমি যখন পড়াশোনা করছি, পড়াশোনা শেষ করার পরে আপনি যেখানে আছেন, যারা পড়াশোনা করেন, আমার ভিডিওটা যার কাছে গিয়ে পৌঁছায়, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে গত 1 বছরের ভিতরে যতগুলো পরীক্ষা হয়েছে, নিয়োগ পরীক্ষা, কয়টা পরীক্ষার মধ্যে আপনার নিয়োগ দিয়েছে, সেখানে আপনার আত্মীয় স্বজনকে কারো চাকরি হয়েছে, হাতে গোনা কয়েকজনের, কিন্তু বেশিরভাগ মানুষের চাকরি নাই, চাকরি হচ্ছে না। আমাদের দেশে চাকরির অভাব। আর একটা সরকারি চাকরি না করতে পারলে আমাদের দেশে অবৈধভাবে টাকা কামানো যায়, কিন্তু বৈধ পথে কোনো টাকাই কামানো যায় না। হোস্টেলে বসে বসে থাকা মানুষগুলো যারা পড়াশোনা করে, স্কুল থেকে ফেল করছে, মানুষ জানে যে সেই ছেলেটা ফেল করছে, কিন্তু মানুষ ওই জায়গাটার মধ্যে আঘাত করে যে জায়গাটার মধ্যে সে ফেল করছে, তার ক্ষতস্থান পাইছে, সেই জায়গাটার মধ্যে মানুষ আঘাত করব। তখন আমি এক হইছে বিয়ে করে ফেলছি, দ্বিতীয় হইছে সংসারের চাপ। এই চাপ আমি কোনোভাবেই সামাল দিতে পারছিলাম না। আমাদের একটা শহর আছে, এই শহরের নাম হচ্ছে ভৈরব। সেই শহরে প্রথম অবস্থায় আমি একটা চাকরি খুঁজতেছিলাম, তখন চাকরি পাচ্ছিলাম না। যে আমি একটা চাকরি করব, কোথায় গেলে একটা চাকরি পাবো, চাকরি চাকরি নেই। প্রাইভেট চাকরি আছে আমাদের দেশে, মানে আপনার জানাশোনা দেখবেন অনেক মানুষই ইন্টারমিডিয়েট পড়ে বা মাস্টার্স পড়ে ছোটোখাটো প্রাইভেট চাকরি করে, সেখানে 10,000, 12,000, 15,000 টাকা বেতন। আমি 10,000 টাকা বেতন চাকরি করতাম। ঢুকলাম লন্ডির দোকানে, বর্তমানে যেটার বলে ডাই ওয়াশ, ডাই ওয়াশের মধ্যে ঢুকলাম। একটা লোকের নাম হচ্ছে আসিফ। আমি তারে বললাম যে আপনার এখানে কি কোনো চাকরি আছে কিনা। প্রথম অবস্থায় সে আমাকে না করেছিল, যে ওনার এখানে কোনো কাজ নাই। পরে আমার নাম্বারটা রাখছে। আমি বলছি যে আমি গ্রাফিক্সের কাজ পারি, ব্যানার, ফেস্টুন, লিফলেট এগুলো বানাইতে পারি। এখন দেখেন না কোনো কাজ আমাকে ম্যানেজ করে দেওয়া যায় কিনা। উনি বলছে আচ্ছা আপনার নাম্বারটা দিয়ে যান, আমরা পরবর্তীতে যদি লুক লাগে তাহলে আমরা জানাবো, আর লুক না লাগলে তো জানাইতে পারবো না। কিছুদিন যাওয়ার পরে উনি আমারে জানাইলো। এর আগে আমি একটা ছোটোখাটো কম্পিউটারের দোকানে চাকরি করতাম, সেখানে বেতন ছিল 2500 টাকা। 2500 টাকা বেতনে চাকরি করতাম। এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। 2500 টাকা বেতনে চাকরি করতাম। 2500 টাকা দিয়ে আমি নিজেও চলতে পারতাম না, আমার বউকেও চলাইতে পারতাম না। খুব বেশি কষ্টের মধ্যে থাকতাম। মাঝে মধ্যে শ্বশুর বাড়িতে গেলে অনেক পরিমাণ টাকা লাগতো, যেটা আমি কারো কাছে বাসায় প্রকাশ করতে পারতাম না। কিন্তু সেখান থেকে একদিন কল দিল আমারে যে আপনি আসেন, আমাদের একটা পোস্ট খালি হয়েছে। যাওয়ার পরে কাজ করতে লাগলাম। দেখাইলো যে কম্পিউটারের মধ্যে কিভাবে স্লিপ কাটতে হইব, কিভাবে মানুষদেরকে ডেলিভারি করতে হইব ডাই ওয়াশের দোকানে। তারপর আমি ডাই ওয়াশের কাজ করতে লাগলাম। 1-2 দিন করার পরে এই লোক আমার বলতেছে যে
আমাদের এখানে পুরান যে লোক কাজ করতো উনি তো চলে আসছে, আপনার আর আমাদের দরকার নেই। তখন বিশ্বাস করেন যে আমার মাথার মধ্যে যেমন আকাশটা এসে ভাঙ্গা পড়লো। আমি কোনো সিদ্ধান্তই নিতে পারতেছিলাম না। এক তো হইছে আগে যে 2500 টাকার কাজটা করতাম চাকরিটা, ওই চাকরিটা ছেড়ে দিলাম। দ্বিতীয় তো হইছে এখন যে ওনার কাছে 10,000 টাকা বেতনে চাকরিটা করতাম, 2 দিন করছি পরে উনি এই কথা বলতেছে। আমার আর কোনো উপায় ছিল না, হাতে কোনো অপশন আমার ছিল না যে আমি আর একটা কাজ করব। তখন একটা সিদ্ধান্তে আসি যে আপনার এখানে, আপনার তো লন্ডির ব্যবসা, আপনার এখানে যেই কোনো একটা কাজ আমাকে দিলেই হবে। তখন উনি বলতেছে যে আমার এখানে কোনো ধরনের কোনো কাজ নেই, কোনো কাজই নেই। মন খারাপ করে চলে আসলাম বাড়িতে। সারা রাত কষ্ট করলাম, তারপর বালিশে বুক ভিজাইলাম, অনেক কান্না করছি। তারপর সিদ্ধান্তে আসলাম যে এখন কি করা যায়। ফ্যামিলির মধ্যে কইছে বাবা কৃষি কাজ করে, ছোট ভাই, আরেকটা ভাই প্রবাসে, এখন কি করা যায়। তখন উনি একদিন কল দিল। কল দেওয়ার পর বলতেছে যে আমাদের এখানে লিফট নাই, আমাদের যে কাপড়গুলো ডাই ওয়াশ করি, এই কাপড়গুলো আমরা 3 তলার উপরে তুলতে হয়, আপনি কি পারবেন? তখন আমার ভিতরে একটা সাহস হয়েছে যে আমার পারতেও, আমি যদি না পারি তাহলে আমার হবে না, আমাকে পারতেই হবে। কারণ আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন আমি আর না বললে চলবে না। তারপর ওনাকে বলে দিলাম যে হ্যাঁ আমি পারবো। পরের দিন গেলাম, যাওয়ার পরে মানুষের ব্লেজার জ্যাকেট প্রচুর পরিমাণে, মানে তো জানেন যে কাপড় ধোয়ার পরে প্রচুর পরিমাণে ওজন থাকে। এই ওজন নিয়ে 12 ঘন্টা ডিউটি, সকাল 9টা বাজে যেতাম, রাইতে 9:30 বাজে আসতাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই কাপড়গুলো উঠাইতে যেই পরিমাণ কষ্ট করছি, আর আল্লাহরে ডাকতাম, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো না আমারে, একটা ব্যবস্থা তুমি আমারে করো, তুমি তো আমার সব কথাই আল্লাহ রাখছো, এই কথাটা তুমি আমার রাখো। কিন্তু সেই মুহূর্তের কান্দাটা এখন বুঝি যে আল্লাহ আমার পুরাটা কান্দেই কবুল করছে। কত কান্দা কানলাম, কত হাজারি করলাম, আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। আমি আসলে ভাই, যারা আমার ভিডিও দেখতেছেন, যাদের কাছে কি আমার এখন ভিডিওটা পৌঁছাচ্ছে, আমি কোনো সময় ইউরোপ আসার আমার কোনো পরিকল্পনা ছিল না। আমার শুধু, আমি বাবারে বলতাম, আব্বা আপনি আমারে 3 থেকে 4 লাখ টাকার ভিতরে আমার একটা দেশে পাঠান, সৌদি আরব, কুয়েত, একটা দেশের মধ্যে আমার পাঠান, একটা দেশ ওইলেই আমার হইব, আমার এত উন্নত দেশে যেমন লাগতো না, কারণ ইউরোপের লাগে অনেক ট্রাই করছি, কোনোভাবে আমার হচ্ছিল না। তারপর প্রতি রাত্রে আসা কান্না করি, জীবন নিয়া কি জীবন করলাম, আর কতগুলা বল করলাম, পড়াশোনা করলাম, সবগুলা বৃথা। 10,000 টাকা বেতনের চাকরি, এত পরিমাণ কষ্ট, কিন্তু কারো কাছে বলি না। ফ্যামিলির মধ্যে রাত্রে বাড়িতে আসলে মা বলে কি কাজ করি, আমি বলছি সেখানে কম্পিউটারের কাজ করি। বউ বলে কি কাজ করো, কম্পিউটারের কাজ করি। বাবা বলে কি কাজ করো, কম্পিউটারের কাজ করি আব্বা, খুব ভালো কাজ। সবাই অনেক খুশি, কিন্তু আমি তো জানতাম যে আমি যে কি কাজ করি। এখনো সেই মুহূর্তটার কষ্টটার কথা মনে হইলে রে ভাই অনেক পরিমাণ খারাপ লাগে, কিন্তু কারো কাছে বলতে পারি না। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই দরিদ্র সাগর পেজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তারপর সিদ্ধান্তে অটল হই যে আমার পক্ষে কষ্ট করা সহ করা সম্ভব। তখন আমি দেখি ইউটিউবের মধ্যে যে লিবিয়া থেকে ইতালিতে মানুষ আসছে, কিন্তু যারা লিবিয়া থেকে ইতালিতে আসছে, মানে 100%-এর 99%, 80% বলা চলে, 80% মানুষ সাকসেস হচ্ছে, 20% মানুষ হয়তো মাফিয়া ধরছে বা আপনার বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে।
তখন আমি একটা সিদ্ধান্তে আসি, হয় বাঁচবো নাই মরবো। এমনিতে তো মরেই গেছি, এত কষ্ট পরিমাণ কাজ, আর দেশে কোনো কাজই পাচ্ছি না আমি। কাদির মোল্লার গার্মেন্টসের মধ্যেও গেছি কাজের জন্য, সেখানেও আমাকে কাজের মধ্যে টিকছি না। তারপর সিদ্ধান্তে অটল হই যে না, আমি লিবিয়াতেই যাব, হয় বাঁচবো না হয় মরে যাব। যদি বেঁচে থাকি তাহলে জীবনে কিছু করব, আর যদি না বাঁচি তাহলে তো শেষ। তবে আমার শেষ ইচ্ছাটা ছিল আমার একটা ছেলে হয়েছে, তখন আমার ওয়াইফের গর্ভে আমার একটা সন্তান। তখন আমার শেষ একটা ইচ্ছা ছিল যে আমার ছেলেটারে যেন আমি দেখতে পারি। আমার আর কোনো ইচ্ছাই আমার আসছিল না, এই শেষ ইচ্ছাটাই আমার এটা ছিল। আমি আল্লাহরে বলতাম, আল্লাহ যদি তুমি আমার এই দমটা নিয়ে নাও, তুমি যদি আমার এই সাগরের মধ্যে মৃত্যুবরণ করো, ভূমধ্য সাগরে, আমার সন্তানটারে যদি আমি একটাবার দেখতে পারি যে সে কেমন। তখন সিদ্ধান্ত অটল হই, বউয়ের গয়না, মায়ের গয়না, সব গয়না একসাথে জমা করে 1 লাখ টাকা বিক্রি করি ভৈরবে। 1 লাখ টাকা বিক্রি করার পরে 1 লাখ টাকা আর পাসপোর্ট নিয়ে সেরা জমা দিই। আমার বাবা না করছিল যে তোর এই দেশে যাওয়ার দরকার নেই। আমার বাবাও লিবিয়াতে কাজ করে গেছে, কিন্তু আমার বাবা বুঝে যে লিবিয়ার কেমন। আমার বাবা সবসময় বলতো যে লিবিয়ার নীল পানি নাকি অনেক ভয়ঙ্কর, কিন্তু আমি যখন বাস্তবতার সম্মুখীন হইলাম তখন দেখলাম যে লিবিয়ার সাগর ভয়ঙ্কর না, লিবিয়ার সাগর আসলে সহজ। আমার জন্য সহজ, এখন আপনি বুঝেন আপনার জন্য কতটা সহজ হবে। তখন থেকেই সিদ্ধান্তে অটল হই যে না, আমি এই ভূমধ্য সাগরই পাড়ি দিব। দিন শেষে আমি আজকে সাকসেস, আমি আজকে সফল। কিন্তু আমার এখনো পর্যন্ত ওই সফলটা হয়েছে না যেই সফলটার যাইলে পরে আমি নিজেকে কমফোর্টেবল মনে করব। এখনো নিজেকে কমফোর্টেবল মনে করতেছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটা দেখেছেন, অসংখ্য পরিমাণ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।